ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মাধ্যমিক 2025 একদম কাছে চলে এসছে, তাই না? আর একদম কিন্তু বাকি নেই। এই সময়টা কিন্তু টেনশন একদম নেবে না, এটা কিন্তু মাথায় রাখো। একদম টেনশন নেওয়া যাবে না, খুব সহজ কোশ্চেন হবে এবছরে। সত্যি সত্যি ভৌত বিজ্ঞান কোশ্চেন নিয়ে যেটা তোমাদের মানে একটা সংশয় থাকে যে বাবা প্রচুর কঠিন কোশ্চেন হবে, ওরকম একদম হবে না। যা পড়েছো সেগুলোকে ভালো করে একটু রিভিশন দেওয়া, নতুন কিছু করার দরকার নেই, তাই না? তো যাই হোক, তোমরা সবই জানো। তো আমাকে কেউ কেউ কমেন্ট করেছিলে যে অর্গানিক রিয়াকশন নিয়ে স্যার একটু ভিডিও দিন। তো সেই কারণে আমি কিছু জৈব বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করছি, স্পেশাল রিয়াকশন, যেগুলো তোমরা জানো, ভেবে নাও, রিভিশন করছো। এইভাবে জাস্ট ক্লাসটা মজার ছলে দেখো, তাই না? দেখো, অর্গানিক রিয়াকশনে তোমরা যখন করছো, তোমরা জানো কি কি আমাদের সিলেবাসে আছে বলো। মিথেন আছে, CH4, আর কি আছে বলো? ইথিন আর ইথিলিন আছে সিলেবাস, তাই না? অ্যাসিটিলিন আর ইথাইন আছে। আর কি আছে? আর আছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল আর ইথানল, তাই না? আর কি আছে? অ্যাসিটিক অ্যাসিড আর ইথানোইক অ্যাসিড। এই হচ্ছে তোমার সিলেবাস, তাই না? অর্গানিক যে কম্পাউন্ড গুলো নিয়ে হবে। তো এখন এই যে মিথেন, এর মধ্যে দেখবে একটা বিক্রিয়া প্রচুর দেয়, মিথেনের ক্লোরিনেশন মানে হ্যালোজিনেশন, যেটাকে মুক্তমূলক প্রতিস্থাপন বলে। ঠিক আছে, মিথেনে দেখবে ক্লোরিন দেয় আর বিক্ষিপ্ত সূর্যালোক দেয়, ইউভি রশ্মি দেয়। দিলে কি তৈরি হয়? তৈরি হয় CH3Cl, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এতগুলো প্রোডাক্ট। কিভাবে হচ্ছে দেখো, ক্লোরিনের যে এই যে বন্ড Cl বন্ড Cl, মিথেনের এই যে বন্ড, অ্যাকচুয়ালি দুটো একই পরমাণু যদি হয়, এই বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে না, আছে দুটো ইলেকট্রন, বন্ডটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন এর মাথায় যাবে, একটা ইলেকট্রন এর মাথায় যাবে, মানে এখানে একটা Cl ডট হবে, এখানে একটা Cl ডট হবে। ঠিক আছে, যেহেতু এরকম ডট তৈরি হয়েছে, মুক্তমূলক যেটাকে বলা হয়। তো এই যে বন্ড, এই বন্ডটাও এরকম ভাবে ভাঙবে, মানে এই বন্ডটা ভেঙে এর মাথায় একটা ইলেকট্রন যাবে, এর মাথায় একটা ইলেকট্রন যাবে। তাহলে এর মাথায় একটা ইলেকট্রন যাওয়া মানে কি হলো? আর এই বন্ডটা ভেঙে গেল, গিয়ে এর মাথায় একটা ইলেকট্রন যাওয়া মানে H ডট হলো, আর এর মাথায় একটা ইলেকট্রন মানে দেখো CH3 হয়েছিল, CH3 ডট হলো, এই দেখো CH3 ডট। এবার এই ডট আর এই ডট দুজনে মিলে জুড়ে একটা বন্ড তৈরি করবে, করলে হবে CH3Cl। আর H আর Cl দেখো জুড়ে যাচ্ছে, গিয়ে HCl বেরিয়ে যাচ্ছে। আমি ওটা লিখিনি, পার্শ্ববর্তী প্রোডাক্ট কিন্তু মানে নেগলেক্ট করা হয়, ওগুলো লেখা হয় না মেন প্রোডাক্টে। ঠিক আছে, এটা তৈরি হলো, কিন্তু ভেবো না এখানেই শেষ রিয়াকশনটা। অ্যাকচুয়ালি এখান থেকে যে এটা হলো, তার মানে একটা H বেরিয়ে গিয়ে একটা Cl ঢুকেছে, আবার এখান থেকে একটা H বেরিয়ে গিয়ে আবার একটা Cl ঢুকে, এটা হতে পারে, আবার Cl আবার ঢুকতে পারে, H বেরোতে পারে, আবার এটা হতে পারে, এরকম কন্টিনিউয়াস। অ্যাকচুয়ালি কি এতগুলো প্রোডাক্ট কেন? এইগুলো কতটা অনুপাতে নিয়েছো, মানে এটা যদি 1:3 অনুপাতে নাও তাহলে এইখানে গিয়ে শেষ হবে, বুঝতে পারলো? যদি 1:2 অনুপাতে নাও তাহলে এখানে গিয়ে শেষ হবে। যদি 1:1 দুটোই একই রেশিওতে নাও, এটা এটা সমপরিমাণ নাও, তাহলে এখানে গিয়ে শেষ হয়ে যাবে। আর যদি 1:4 মানে এখানে গিয়ে শেষ হবে। মানে এরকম ভাবে বলতে পারে পরীক্ষায় ক্লোরিন অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়েছে, অনেক অতিরিক্ত পরিমাণে। তার মানে কি? ক্লোরিন অতিরিক্ত পরিমাণে মানে কি? এটা হলে আবার তাতে ক্লোরিন ঢুকে গিয়ে এটা, তাতে আবার ক্লোরিন ঢুকে গিয়ে এটা, তারপর আবার ক্লোরিন ঢুকে গিয়ে এটা, মানে এটা অ্যান্সার লিখবে তখন শুধু একটাই প্রোডাক্ট, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরিন অতিরিক্ত থাকলে। আর যদি তোমার বলে মিথেন অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়েছে, মানে ক্লোরিন কম পড়ে যাবে। ক্লোরিন কম পড়ে যাবে মানে একবার এটা তৈরি হতে না হতেই ক্লোরিন শেষ হয়ে যাবে, তার মানে তখন এটা অ্যান্সার হবে। আর যখন তোমায় মেনশন করে দেবে না, চারটে প্রোডাক্ট লিখে আসবে। ঠিক আছে, এটা মুক্তমূলক প্রতিস্থাপন। কেন মুক্তমূলক? মানে এই ডটটাকে মুক্তমূলক বলছি, ঢুকছে Cl ঢুকছে, H বেরোচ্ছে, একটা ঢুকছে একটা বেরোচ্ছে বলে এটাকে প্রতিস্থাপন বলছি, তাই না? তো যাই হোক, এই রিয়াকশনটা খুব পরে। আর দেখো ইথিন বা ইথিলিন, এই দেখো এইটা নিয়ে আমি একটু আলোচনা করছি। এদের রিয়াকশনটা খুব গুরুত্বপূর্ণ, হাইড্রোজিনেশন। মানে আমি যদি এতে হাইড্রোজেন দিই আর হয় নিকেল অথবা প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম দেবো, তাপ দেবো, এখানেও সেম জিনিস দিলে কি হয়? এই যে হাইড্রোজেন H2, এরও এইরকম ভাবে বন্ডটা ভাঙে, এখানে এই বন্ডটা ভেঙে ডট ডট হলো, মানে H ডট H ডট হলো কিনা? হয়েছে। এবার এইখানে যে বন্ডটা ভেঙে ডট ডট হলো, এর কোন বন্ড ভাঙবে? দেখো একটা কথা বলি, এই যে ট্রিপল বন্ডের মধ্যে তিনখানা বন্ড আছে, তো একটা বন্ড থেকে বাকি সবকটা বন্ড কিন্তু ভেঙে যাবে। তাহলে ভাবো
একটা বন্ড থেকে বাকি কটা বন্ড এখানে আছে, তার মানে দুটো এক্সট্রা আছে, মানে তিনটে বন্ডের মধ্যে একটা সাইকেল পড়ে থাকলে দুটো। তাহলে প্রথম একটা বন্ড ভাঙলে আমি যদি এখন বলি, এখানে করাচ্ছি দেখো, তাহলে প্রথম যদি আমি একটা বন্ড ভাঙি তাহলে একটা ডট হলো, আর এখানে যে এইচ ডট হয়েছে, এইচ ডট তাহলে এ এর সঙ্গে জুড়ে যাবে, এর সঙ্গে জুড়ে যাবে, মানে এটা যদি এখানে চলে যায়, এটা যদি এখানে চলে যায়, তাহলে কি হলো, CH2 ডবল বন্ড CH2। কিন্তু আবার রিঅ্যাকশন চলবে, কারণ আবার একটা বন্ড ভাঙবে, আবার এই বন্ডটা ভেঙে গেল আবার CH2 ডট, আবার এইচ ডট জুড়ে যাবে, এইচ ডট জুড়ে যাবে। একটা কথা বলি, পরীক্ষায় এটা দিলে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু এইটা লিখে দিয়ে আসে, এইটা, যেহেতু বলছি একবার H2 এখানে একটা আছে মানে ভাবছে একবার ঢুকবে, এখানে তোমার মেনশন করে দেবে না যে 2 মোল, অর্গানিক এরকম বলে না, তোমাকে বুঝিয়ে দিতে হবে তিনখানা বন্ড আছে মানে একখানা রেখে দুখানা বন্ড ভাঙবে, মানে দুবার হাইড্রোজেন ঢুকে গিয়ে লাস্টে ফাইনাল প্রোডাক্ট এইটা লিখতে হবে, ইথেন, এটা ফাইনাল প্রোডাক্ট। বুঝে গেল? এখানে হচ্ছে হয়ে আবার ঢুকে গিয়ে হাইড্রোজেন ঢুকে গিয়ে এইটা অ্যান্সার হচ্ছে, এইটা লিখে দিয়ে আসতে হবে তোমাকে। আর এখানে তো এক ডবল বন্ড আছে মানে একবারই পাই বন্ডটা ভাঙবে, মানে একটা সিঙ্গেল বন্ড থাকলে একটা সিঙ্গেল বন্ড যদি রেখে দাও তাহলে একবারই বন্ড ভাঙবে, তার মানে একটা করে হাইড্রোজেন ঢোকা মানে কি হবে, CH3, এখানেও ইথেন হবে। যদি পরীক্ষার সময় এইখান থেকে, মানে এটা তো পুরো তোমার দুবার হাইড্রোজেন ঢুকেছে, তোমাকে কিন্তু এখানে 2 দেবে না, তোমাকে বুঝে নিতে হবে দুবার ঢুকে এটা হবে। যদি তুমি এখানে গিয়ে থামাতে চাও, মানে এখানে গিয়ে থামাতে চাও, মানে একবার হাইড্রোজেন ঢোকাচ্ছ আর কি, একবার বন্ড ভাঙছো, তখন কিন্তু এটা দিলে হবে না, তখন যেটা দিতে হবে হাইড্রোজেনের সাথে লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক মানে কি, এটা ভালো করে মুখস্থ রাখবে, লেড অ্যাসিডের দ্বারা বিষাক্ত করা, ঠিক আছে, লেড অ্যাসিডের দ্বারা বিষাক্ত করা প্যালাডিয়াম, তার সঙ্গে একটু ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে লিন্ডলার অনুঘটক বলে। কাজ কি লিন্ডলার অনুঘটকের মধ্যে অনুঘটক বীজ মেশানো আছে, যেটা কি হয় রিঅ্যাকশনকে মাঝখানে থামিয়ে দেয়। মানে অ্যাকচুয়ালি তুমি যদি এটা থেকে এটা করলে, কিভাবে করলে, প্রথমে তো এটা থেকে এটা হলো, আবার হাইড্রোজেন ঢুকে এটা হলো, এবার তোমার যদি লিন্ডলার অনুঘটক দাও এখানেই থামিয়ে দেবে, আর দ্বিতীয়বার হাইড্রোজেন ঢুকবে না। তোমরা বুঝতে পারছো, হাইড্রোজেনেশন প্রক্রিয়া যদি এই অনুঘটক দেয় পুরো ডাইরেক্ট অ্যালকেন হয়ে যাচ্ছে, এখানেও ডাইরেক্ট অ্যালকেন, একমাত্র লিন্ডলার অনুঘটক আর হাইড্রোজেন ব্যবহার করলে অ্যালকিনে গিয়ে থামছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। সেম জিনিসটা কিন্তু বলি, ব্রোমিনেশন যখন করবে, Br2CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দাবকে ব্রোমিন দেওয়া হয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড দাবকে কি দেওয়া হয়েছে, ব্রোমিন দেওয়া হয়েছে, হ্যাঁ কি না। সেম ব্রোমিনের Br বন্ড Br আছে, ভেঙে Br ডট হবে, এখানে ট্রিপল বন্ড আছে মানে দুবার করে ব্রোমিন অ্যাড হয়ে যায়, মানে অ্যান্সার দেখে নাও, এখানে দুবার ব্রোমিন যুক্ত হবে, এখানে দুবার ব্রোমিন যুক্ত হবে, এইখানে অ্যান্সার। আর এখানে তো ডবল বন্ড আছে মানে একবারই যুক্ত হবে, বুঝতে পারছো না কথা, একবারই ব্রোমিন যুক্ত হবে, ব্যাস, এটা অ্যান্সার। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তবে একটা কথা বলি, এইটা একটা জিনিস বলি, ব্রোমিনের কালার কি জানো, লাল কালার, আর বিক্রিয়ার পরের এগুলো কালার কি বলতো, বর্ণহীন হয়ে যায়, মানে লাল কালারটা বর্ণহীন হয়ে যায়। তার মানে যাদের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, মানে অসম্পৃক্ততা আছে, সিঙ্গেল বন্ডে অসম্পৃক্ততা নেই, মানে ডবল বন্ড ট্রিপল বন্ডকে অসম্পৃক্ত যৌগ বলে। মিথেনে যেমন সব সিঙ্গেল বন্ড, এটা সম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ততা যৌগের শনাক্তকরণ যদি বলে, এটা দিয়ে করতে হবে, ব্রোমিনেশন, মানে ব্রোমিনের লাল কালারটা বর্ণহীন হয়ে যাচ্ছে, এর দ্বারা বুঝবো যে যৌগের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, মানে C ডাবল বন্ড C আছে বা C ট্রিপল বন্ড C আছে, এটা বুঝবো, ঠিক না। নেক্সট আমরা একটা গুরুত্বপূর্ণ যৌগ ইথাইল অ্যালকোহল। দেখো, এই ইথাইল অ্যালকোহলে যদি তুমি নিরোধক পদার্থ দাও, মানে জলশোষী পদার্থ, যেটা কি গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি টেম্পারেচার বা অ্যালুমিনাম 350 ডিগ্রি টেম্পারেচার দিলে জলটা কিরম ভাবে টেনে নেয় দেখো, ভালো করে শোনো, ইথাইল অ্যালকোহলকে কিভাবে লিখবে দেখো ভালো করে, একদম এই ওয়েস্টটাকে টেনে নিচে ঝোলা, ওই দেখো ওয়েস্টটাকে নিয়ে নিচে টেনে ঝোলা, পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে টেনে ঝোলা, ওই দেখো জলটাকে নাম বের করে দিচ্ছে, এখানে যদি H2 বেরিয়ে যায়, দেখো H2 বেরিয়ে গেল, তাহলে এটা বেরিয়ে গেলে এখানে বন্ড ভাঙছে মানে এখানে একটা ডট, এখানে বন্ড ভাঙছে মানে এখানে একটা ডট, এই ডট একটা বন্ড হয়ে যায়, মানে এখানে একটা ডবল বন্ড তৈরি হয়ে যাবে, মানে এই অ্যালকিন ইথিলিন তৈরি হলো। দেখো এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, শুধু মনে রাখবে এই বিক্রিয়াটাকে বলা হয় অন্তঃআণবিক নির্গমন। সেম জিনিসটাই যদি পরীক্ষার সময় ইথাইল অ্যালকোহলটা যদি বলে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়েছে, আর এই 170 ডিগ্রি সিটা যদি 140 ডিগ্রি সি করে দেয়, মানে যেমন এটা দেওয়া আছে যেটা দেওয়া আছে, বা এইটা 350 ডিগ্রি সিটা সাপোজ যদি 250 ডিগ্রি সি করে দেয়, তখন কিন্তু হবে আন্তঃআণবিক নির্গমন, তখন কিন্তু ইথিলিন হবে না, তখন অন্যভাবে নির্গমনটা হয়, দেখে নাও,
তখন ইথাইল অ্যালকোহল দুখানা ইথাইল অ্যালকোহল পাশাপাশি আসে, এলো দুখানা ইথাইল অ্যালকোহল। দেখো এখান থেকে একটা অণু জল বেরিয়ে গেল, দেখো এখানে জল বেরোচ্ছে, আগে একটা অ্যালকোহল থেকে একটা জল বেরোচ্ছিল, এখানে দুটো অ্যালকোহল থেকে একটা জল বেরোচ্ছে, বেরিয়ে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে ডাই ইথাইল ইথার, এটা হচ্ছে আন্তরাণবিক নিরুদন। ঠিক আছে, এই রিয়াকশন হলো। লাস্ট রিয়াকশন শোনো, লাস্ট রিয়াকশন অ্যাসিটিক অ্যাসিডের একটা রিয়াকশন বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যাসিটিক অ্যাসিডে যদি ইথাইল অ্যালকোহল দেওয়া হয় আর ফোঁটা ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি দাও, গাঢ় সালফিউরিক অ্যাসিড জলসেচী পদার্থ, জলটা কিরকম ভাবে টানবে দেখো, এই দেখো OH আর এর H, এ দেখো জল টেনে নিল, নিলে কি তৈরি হবে CH3CO, এ দেখো CO এর পাশে O, তার সঙ্গে CH2CH3, এর নাম ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানয়েট, এটা একটা এস্টার। এই এস্টার তৈরি হয় বলে এই বিক্রিয়াকে বলে এস্টারিফিকেশন। এটা পাকা ফলের গন্ধ, মিষ্টি গন্ধ এস্টারের, বুঝা গেল? এই রিয়াকশন গুলো আছে, মোটামুটি এই রিয়াকশন গুলোই পড়ে। ঠিক আছে, একটু ভালো করে রিভিশন করে নাও, যেরকম ভাবে বললাম, সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য করা হলো। তো যাই হোক, আরো সময় তো আর একদমই নেই, তাই না? ভালো করে দেখো, একটা কথা বলি, আমি ভালো করে বলতে গিয়ে আটকে যাচ্ছে। টেনশন কিন্তু করবে না, যা পড়েছো একদম সহজেই আসবে। এই সময় টেনশন করে কিন্তু বেশি রেজাল্ট খারাপ হয়ে যায় কিন্তু, তাই না? যেটা পড়েছো ভালো করে রিভিশন সেগুলি করো, নতুন নতুন জিনিস বেশি দেখার দরকার নেই, যেটা পড়েছো সেটা ভালো করে পড়ো। ওকে, আমি আরো কিছু স্পেশালি যেগুলো ইম্পর্টেন্ট জায়গা একটু রিভিশন করার জন্য যদি কোনো ভিডিও দিই, ঠিক আছে, তোমরাও কমেন্ট করতে পারো। পরের দিন ক্লাসে অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাসে শেষ করলাম। ওকে, বাই।